জনগণের কাছে শেখ হাসিনার যে ভাবমূর্তি, আওয়ামী লীগের প্রান্তিক লেভেলে, রুট লেভেলে শেখ হাসিনার যে ভাবমূর্তি, কর্মীদের কাছে যে ভাবমূর্তি, সেই জায়গাটা চ্যালেঞ্জ করার মতন কোনো অল্টারনেটিভ পার্সন এই মুহূর্তে সরকারের হাতে নেই, ডিপ স্টেটের হাতেও নেই। শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ, এটি কারা প্রচার করছে? এটা একটা বড় প্রশ্ন আমার। আর আমি যতটুকু জানি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যতটুকু কথা হয়, কিংবা তৃণমূলের কর্মীদের সঙ্গে যতটুকু কথা হয়, কেউই তো শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগের কথা কল্পনাই করতে পারে না। তো এই কথাটা কারা রটাচ্ছে? আমার কাছে সম্পূর্ণটা একটা গুজব বলে মনে হয়। আপনার কাছে কি মনে হচ্ছে, এবং কারা এর পেছনে কাজ করছে? ধন্যবাদ। আমার কাছে এটা গুজব বলে মনে হচ্ছে না। এই জন্য মনে হচ্ছে না যে 1/11-এর সময়ও কিন্তু এরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। তো আমরা একটা শব্দ মোটামুটি জানি, সেটি হলো যারা বাম রাজনীতি করেছে তারা অনেকেই শব্দটা জানে, সংশোধনবাদী কোথায় থাকে? সংশোধনবাদী কমিউনিস্ট পার্টির ভেতরে থাকে, তাই না? তো সেরকম যদি আমরা ধরি যে একটি মাল্টি ক্লাস অর্গানাইজেশন আওয়ামী লীগ, এন্টি আওয়ামী লীগাররা কোথায় থাকে? এর উত্তর হলো আওয়ামী লীগের ভেতরেই থাকে। এরা ভেতর থেকে ধীরে 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 জন্মলাভ করে, জন্মলাভ করার পরে যখন মোটামুটি ডাঙ্গর হয়, চলাফেরা করতে শেখে, এরপর তারা ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে আর একটা দল গঠন করে বা আর একটা দলে যে আশ্রয় নেয়। এখন আপনি ধরুন যে গত 20 মাস ধরে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীরা অত্যাচারের শিকার। এর ভেতরে কিছু কিছু নেতা কর্মী আছেন তারা কিন্তু অত্যাচারের শিকার নন, তাদের কোটি কোটি টাকার ব্যবসা আছে, তাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশাল একটা ভূমিকা আছে। তারা কিভাবে নিরাপদ রয়েছে? ধরে নিতে হবে যে তারা হয় ইউনূস সরকারের সাথে অথবা বিএনপি সরকারের সাথে কোনো একটা সমঝোতায় এসেছেন, অথবা তারা কোনো একটা তরিকা খুঁজে বের করেছেন যে তরিকায় মোটামুটি নিরাপদ থাকা যায়, বা নিজের নিজের যে সম্পদ, নিজের যে স্থাবর অস্থাবর, তাকে নিরাপদ রাখা যায়। তো এরকম লোক সংখ্যা বাংলাদেশের আওয়ামী লীগের ভেতরে কম নেই। সেই সব লোকরা আপনাকে মুখের সামনে বলবে যে আমরা ওয়ান অ্যান্ড অনলি বিলিভ করি শেখ হাসিনার বিকল্প নাই, মনে করি। কিন্তু সে যে ভেতরে ভেতরে কারোর সঙ্গে যোগাযোগ রাখছে না, বা সে যে ভেতরে ভেতরে শেখ হাসিনার নেতৃত্বকে চ্যালেঞ্জ করে তার নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছে না সেখানে, এটার কোনো গ্যারান্টি কিন্তু নেই। 1/11-এর সময় যে লোকগুলো সামনে এসেছিল, সেই লোকদেরই একজনকে কিন্তু আমরা এখন সামনে দেখছি, তাদের একজনকে পিক করা হয়েছে। এবং এইটা যে আওয়ামী লীগের ভিতরকার দল ভাঙার প্ল্যান তা কিন্তু না, এটা ডিপ স্টেটের প্ল্যান। ডিপ স্টেট প্রথমে চেষ্টা করেছিল বাংলাদেশকে বিরাজনীতিকরণ করার জন্য, অর্থাৎ ডিপলিটিসাইজেশন। দুজন পত্রিকার সম্পাদক সেই সময় তাদের নাম উঠেছিল, তারা সে সময় ভীষণ রকম সক্রিয় ছিলেন। ইভেন যে মাসুদ চৌধুরী কদিন আগে যাকে গ্রেপ্তার করা হলো, বিএনপি সরকার তাকে গ্রেপ্তার করলো 1/11-এর কুশীলব হিসাবে, সেই ভদ্রলোকও তার জবানিতে বলেছেন দুজন সম্পাদক প্রবল ভাবে চাপ প্রয়োগ করেছিল। তো তাহলে দুজন সম্পাদকের কি এমন ক্ষমতা যে তারা প্রবল ভাবে চাপ প্রয়োগ করতে পারেন? তাদের ক্ষমতার উৎসটা কি? তাদের ক্ষমতার উৎস ডিপ স্টেট। তারা ডিপ স্টেটের হয়ে কাজ করেছিলেন, সে সময় পারেননি। 24-এ এসে ইউনূসকে দিয়ে তারা আংশিক পেরেছেন, এবং ইউনূসকে দিয়ে সম্পূর্ণটা না পারার কারণে তারা এখন আবারও সক্রিয়। কারণ আওয়ামী লীগকে মোটামুটি সিন থেকে সরানো গেলেও বিএনপিকে তো সরানো যায়নি, বিএনপিকে বাধ্য হয়ে তাদেরকে মেনে নিতে হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে গত 15 দিন ধরে ওই মহলের, ওই বুদ্ধিজীবী মহলের, ওই সুশীল মহলের একটি বিশেষ গ্রুপ হঠাৎ করে সরব হয়ে উঠেছে গণ ভোটের রায়কে বাস্তবায়ন করার জন্য। গণভোটের রায়কে বাস্তবায়ন করার কথাটা বলে এবং বিএনপিকে মুনাফেক বলতে চাচ্ছে যে বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন করার কথা বলে ক্ষমতায় এসে এখন গণভোটের রায় বাস্তবায়ন করছে না। তার মানে কি, বিএনপি বিরোধী একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। দ্যাট মিনস সেই 1/11-এর যে থিওরিটা, সেই থিওরিটা তারা আবারও অ্যাপ্লাই করছে। আওয়ামী লীগ যেহেতু সিনে নাই, তো আওয়ামী লীগের বদলে আর একটা লীগ তো দাঁড় করাতে হবে।
একটা একটা পুডল লীগ, একটা পুতুল পুতুল একটা টাইপের একটা সরকার দাঁড় করা, একটা দল দাঁড় করাতে হবে, যে দলটি এবং বিএনপি এই দুটি দলকে মোটামুটি যুদ্ধংদেহী অবস্থায় রেখে মূল কাজটি করবে পেছন থেকে ডিপ স্টেট। সেটি হলো রাজনৈতিক দলহীন সরকার, অর্থাৎ কর্পোরেট ডেমোক্রেসি টাইপের, যেটাকে বলা হয় কর্পোরেট ডেমোক্রেসি টাইপের মানে হচ্ছে কি সরকারের যেখানে সরকার থাকে কিন্তু ভূমিকা থাকে না, মেন ভূমিকা থাকে হচ্ছে পেছনের কর্পোরেটদের। তো সেই রকম একটি সরকার বাংলাদেশে কায়েম করার জন্য ডিপ স্টেট দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে। সেই চেষ্টার ফসল হিসাবে তারা আওয়ামী লীগকে হটিয়েছে, এখন বিএনপিকে বাধ্য হয়ে মেনে নিয়েছে, এখন বিএনপিকেও হটাবে। বিএনপিকে হটাবার আগে আওয়ামী লীগকে একটা খুনা আওয়ামী লীগ হিসাবে দাঁড় করাতে হবে, দাঁড় করিয়ে জনগণকে বোঝাতে হবে যে সকল রাজনৈতিক দলই বাংলাদেশে মোটামুটি আছে, কিন্তু এই রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনার জন্য যথেষ্ট নয়। রাষ্ট্র পরিচালনার জন্য সুশীল সমাজের অংশগ্রহণে সম্মিলিতভাবে একটি গ্রুপ তৈরি করতে হবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে। এইরকম একটি পেছনকার প্ল্যান থেকে আওয়ামী লীগের বিকল্প হিসাবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগের ভেতর থেকেই। এবং তারই ফলশ্রুতিতে আপনি শিরীন শারমিনের খুব দ্রুত জামিন দেখলেন, আপনি শাহরিয়ার কবিরের জামিন দেখবেন না, আপনি প্রাক্তন নির্বাচন কমিশনারের জামিন দেখবেন না, প্রধান বিচারপতির জামিন দেখবেন না, প্রাক্তন প্রধান বিচারপতির, এবং অন্যান্য যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা মারা গেছে এবং এখনো যারা মুমূর্ষ জেলখানায়, আওয়ামী লীগের এরকম বড় বড় নেতা মন্ত্রীদের আপনি জামিন দেখবেন না। কিন্তু এই যে জামিনটা হলো, এই জামিনটার পেছনে এই জিনিসটাই কাজ করছে। এটা আমার কাছে কোনোভাবেই গুজব মনে হচ্ছে না, ইটস আ মাস্টার প্ল্যান। যে বাংলাদেশের একেবারে প্রান্তিক সমাজ পর্যন্ত ইনুসের নাম ছিল শুধু ইনুস। বাংলাদেশের জনগণ নিজেরা ব্যাংকে টাকা রেখে সুদ খায়, মানে ইন্টারেস্ট খায় সঞ্চয়পত্র কিনে, সেইটাকে এক ধরনের ইন্টারেস্ট বলে, সুদ বলে। কিন্তু সুদখোর ইনুস যে এই যে তার যে অভিধাটা, তার যে এই যে তার নামে যে ট্যাগটা, এইটা একেবারেই যখন তিনি নোবেল পুরস্কার পেলেন তখন থেকেই এটা চালু হয়ে আছে, এবং যখন তিনি গ্রামীণ ব্যাংক চালু করলেন তখন থেকে চালু হয়ে আছে, যে মানুষের রক্ত শুষে, গ্রামের গরিব মানুষের রক্ত শুষে তিনি সুদ খান, এবং তার সুদ সাধারণ তফসিলি ব্যাংকের থেকে প্রায় ডবল। সাধারণ তফসিলি ব্যাংক থেকে আপনি ঋণ নিলে সর্বোচ্চ 14% থেকে 16% ইন্টারেস্ট দেওয়া লাগে, আর তার গ্রামীণ ব্যাংকে প্রকারান্তরে আপনাকে 21 থেকে 31% পর্যন্ত ইন্টারেস্ট দেওয়া লাগে। এটা প্রমাণিত। তো সেই কারণে তার যে ভাবমূর্তি ছিল মানুষের সমাজের কাছে, গ্রামীণ সমাজের কাছে, সে জীবনে কোনোদিন কোনো গরিব মানুষের উপকার করেনি, জীবনে কোনোদিন কোনো শিশুর মাথায় হাত দেয়নি, দেশি শিশুর মাথায় বলছি আমি। বিদেশে এই কাজটা সে প্রচুর করেছে। দেশের কোনো বিপদকালীন সময়ে, দেশের কোনো আপদকালীন সময়ে এই ব্যক্তিটিকে জীবনে দেশের মানুষ দেখেনি, কখনো না। সুতরাং তার গ্রহণযোগ্যতা আর শিরীন শারমিনের গ্রহণযোগ্যতা এক নয়। শিরীন শারমিন বা ও আদার্স কেউ যদি দাঁড়িয়ে যায় একবার দেখবেন, তখন দেখবেন আপনি খাটের তলা থেকে পিলপিল পিলপিল করে সব সুযোগ সন্ধানীরা বেরিয়ে এসেছে। আপনি অবাক হয়ে যাবেন যে এই লোকগুলো কি করে এতদিন চুপচাপ ছিল, মনের ভিতরে এই যে এত হাসিনা ঘৃণা রেখে এরা কোথায় ছিল, অবাক হয়ে যাবে। কিন্তু শেষ কথা যেটা, সেটা এটা না, সংগঠন দাঁড় করাতে পারবে, সংগঠন রান করাতে পারবে, সেই সংগঠন জনগণের কাছে গৃহীত হবে না। আওয়ামী লীগ মানেই হচ্ছে শেখ হাসিনা, আওয়ামী লীগ মানেই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এইটা বিশ্বাস করার লোক বাংলাদেশে কোটি কোটি। তাদেরকে আপনি অন্য কোনো কিছু দিয়ে বিশ্বাস করাতে পারবেন না। চেষ্টা কম হয়নি, 75-এর পর থেকে চেষ্টা হয়েছে একাধিকবার, সবকিছু ফেল করেছে। 2001 সালের 1/11-এর সময় যে চূড়ান্ত চেষ্টা করা হয়েছে সেটাও ফেল করেছে, এবং 24-এ এসে যে চেষ্টাটা করা হলো রাজনীতি বিমুখকরণ বাংলাদেশকে, টোটাল পলিটিক্যাল পার্টিগুলোকে ডেমোলিশ করে দিয়ে ইউনূস 5 বছর 6 বছর থেকে যাবে এবং ক্ষমতায়, সেটিও কিন্তু ইউনূস পারেনি। ইউনূসকে বাধ্য হতে হয়েছে 18 মাসের মাথায় সরে যেতে। ইউনূসের তো প্ল্যান ছিল না নির্বাচন দেওয়ার, এবং ইউনূসের পেছনে যে প্ল্যান মাথাগুলো ছিল সেই মাথাগুলোর কারো প্ল্যান ছিল না যে এখন নির্বাচন দিতে হবে। আপনি মনে করে দেখুন যে ফরাদ মাজার কতবার বলেছেন যে দেশে আগে রাষ্ট্র নির্মাণ করতে হবে, আর আপনারা নির্বাচন চাচ্ছেন। আগে রাষ্ট্রকে নির্মাণ করতে দিন, অন্তত 5-6টা বছর ইউনূসকে থাকতে দিন। এই কথা বলার লোক সংখ্যা বাংলাদেশে কয়েক হাজার, তারপরেও তো ইউনূসকে রাখতে পারেনি।
হুম। ফেল আহ, করেছে। জি। এখন ধরেন শেখ হাসিনা তিনি যদি কাউকে মনোনয়ন দেন, তার তো কাউকে না কাউকে দলকে মানে পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য তার পরের লেয়ার তো ঠিক করতেই হবে, নেতৃত্ব তো তার ঠিক করতেই হবে। তো সেই ক্ষেত্রে কি হবে? আমার ধারণা তিনি এই মুহূর্তে তার বিকল্প কোনো লেয়ার তৈরি করবেন না। যেটা করতে পারেন, তিনি দেশে ফিরে দল পুনর্গঠিত করে আবার সরকার গঠন যদি করতে পারেন, তখন তিনি তার বিকল্প নেতৃত্ব তৈরি করবেন। তার আগে পর্যন্ত তিনি করবেন না। কেন এটা মনে হলো আপনার? আমার মনে হলো এই জন্য যে দেশের যে সংকটকালীন সময়, এই সংকট মোকাবেলা করার জন্য তার হাতে যে বিকল্পগুলো আছে, সেই বিকল্পগুলোর উপর যথেষ্ট পরিমাণে ভরসা করা যায় না। হুম। আহ আহ, ভরসা করা যায় না, কিন্তু মানে ধরেন নেতৃত্বও তো তৈরি করতে হয়, তাই না? হ্যাঁ, হয়। এখন ধরুন আপনি যে শেখ হাসিনা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন এই মুহূর্তে, আগামী কয়েক মাসের ভেতরে, তখন তো অটোমেটিক বিকল্প নেতৃত্ব তৈরি হবে, তাই তো? সেটা হচ্ছে বাস্তবতা। কিন্তু এখনকার যে ক্রিটিক্যাল সিচুয়েশন, এখনকার যে একেবারেই যে অস্তিত্বের সংকট আওয়ামী লীগের, এত বছরের একটা দলের একটা অস্তিত্বের সংকট, এই সংকটটা মোকাবেলার জন্য বহুমুখী যে প্রতিভা দরকার, বহুমুখী যে স্ট্র্যাটেজি নেওয়া দরকার, সেইটা উনি কারোর উপরে ভরসা পাচ্ছেন না যে তারা এই কাজটি করতে পারবেন। একমাত্র উনি পারেন এটা করতে। এবং সবচেয়ে বড় কথা, জনগণের বিরাট একটা অংশ মনে করে এই কাজটা একমাত্র তাকে দিয়েই সম্ভব। হুম। কিন্তু ধরেন খালেদা জিয়া যেটি করেছিলেন, তিনি তার চেইন অফ কমান্ড, নেতৃত্বের একটা স্পষ্ট অবয়ব তৈরি করে দিয়ে গিয়েছিলেন তারেক রহমানকে ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট বানানোর মধ্য দিয়ে, ভাইস চেয়ারম্যান। এখনো আমরা একটা চেইন দেখতে পাই, জোবায়দা রহমান আছেন, জাইমা রহমান আছেন, কিন্তু আমরা সেই অর্থে কোনো লাইন আপ আওয়ামী লীগে দেখছি না। আহ সজীব ওয়াজেদ জয় এবং সাইমা পুতুলকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে বটে, কিন্তু তাদের আগ্রহ কতটুকু আছে এই নিয়ে একটা অনেকের ভিতরেই সন্দেহ আছে। অন্যদিকে ইদানিং আবার শেখ রেহানার ছেলে ববির কথা শোনা যাচ্ছে, এটাও কেউ না কেউ রটাচ্ছে এরকম আর কি। হ্যাঁ, তো এইখানে কি মানে এইখানের হিসাবটা কিরকম হচ্ছে? এখানে আমি সংক্ষেপে সংক্ষেপে বলি, সেটা হলো যে আহ, ধরুন শেখ হাসিনা স্বাভাবিক মৃত্যু হলো, মৃত্যু হওয়ার পরে দলটির দায়িত্ব, যারা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন, তারা এই পাঁচজন ব্যক্তির ভেতরেই একজনকে খুঁজে বার করবেন। তিনি চান বা না চান, খুঁজে বার করবেন এবং তাকে সামনে নিয়ে আসবেন, এবং তিনি এক সময় রাজি হবেন। সেটি হতে পারে জয়, সেটি হতে পারে পুতুল, সেটি হতে পারে আহ আপনার ববি, সেটি হতে পারে ইয়ে, ওই যে আপনার ইংল্যান্ডের যে ববির যে বোন, নামটা ভুলে যাচ্ছি। টিউলিপ, হ্যাঁ, টিউলিপ রূপন্তী। হতে পারে, হুম। টিউলিপ হতে পারে, শেখ রেহানা হতে পারে। এই পাঁচজনের ভেতরেই যে কোনো একজনকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দায়িত্ব দেবেন, হতে পারে সেটা। কিন্তু আপনি যে বললেন যে শেখ হাসিনা, খালেদা জিয়া যেমন তারেক রহমানকে ভাইস প্রেসিডেন্ট বানিয়েছিলেন, বিষয়টা শেখ হাসিনাও ওরকম জয়কে আওয়ামী লীগের সহসভাপতি বানাতে পারতেন বা ওই জায়গায় আনতে পারতেন। সেটি জয়কে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। তিনি রাজনীতিতে আগ্রহী ছিলেন না, তিনি যে কাজে আগ্রহী ছিলেন তাকে সেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই কাজের মাধ্যমে কিন্তু তিনি বাংলাদেশে ঘন ঘন আসতেন, যাওয়া আসা করতেন, বাংলাদেশে পরামর্শ দিতেন সরকারকে, তার যে টেকনিক্যাল সাইডটাতে তিনি জানেন সেই বিষয়টাতে নিয়ে। তো এখন তিনি কেন আসছেন না, কেন পুতুল রাজি হচ্ছেন না, এই বিষয়টা আমরা বলতে পারবো না। বিষয়টা দাঁড়িয়ে গেছে যে নেসেসিটি হচ্ছে আপনার সবকিছুর মাদার। যদি নেসেসিটি ডিমান্ড করে, তাহলে আপনি এই পাঁচজনের যে কোনো একজনকে দেখবেন। যদি নেসেসিটি ডিমান্ড করে এই পাঁচজনের বাইরে, একেবারেই পরিবারের বাইরে অন্য একজনকে দেখবেন, হয়তো আওয়ামী লীগের লিডার হয়ে দাঁড়িয়ে গেছে। অল্টারনেটিভ দাঁড়িয়ে যায়, রাজনীতিতে ভ্যাকুয়াম থাকে না। হুম। তো এখন কিন্তু যতক্ষণ শেখ হাসিনা জীবিত আছেন, ততক্ষণ তার ক্যারিশমার কাছে, তার পার্সোনালিটির কাছে আওয়ামী লীগের আর কারো পার্সোনালিটি নাই যে তাকে সুপারসিড করতে পারে বা তাকে ওভারকাম করতে পারে। হুম